হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলোচনা করে দেব, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এবং কোন চ্যাপ্টারটাকে কম গুরুত্ব দিয়ে পড়বে। তোমরা প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও, তারপরে তোমাদের আমি 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তোমাদের টোটাল হচ্ছে 6টা চ্যাপ্টার আছে, ভালো করে দেখো। 1, 2, 3, 4, 5, 6 এইভাবে তোমাদের 6টা চ্যাপ্টার আছে এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন তোমাদের পাঁচটা পরীক্ষায় অ্যান্সার করতে হবে। 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ 5টা প্রশ্ন হচ্ছে 2 নম্বরের, তোমাদের অ্যান্সার করতে হচ্ছে সেখানে 10 নম্বর। এবং তোমাদের 4 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হচ্ছে, ভালো করে দেখো। 4 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হচ্ছে, সেখানে হচ্ছে 12। এবং 6 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হচ্ছে। এবার বলি, তোমাদের যেই 4 নম্বর যে অধ্যায়টা দেখছো, এখান থেকে কিন্তু তোমাদের কেবলমাত্র 6 নম্বরের প্রশ্ন থাকে। ঠিক আছে, কি বললাম, যে 4 নম্বর অধ্যায় সেখান থেকে কেবল 6 নম্বরের প্রশ্ন থাকে। এগুলো একটু তোমরা খেয়াল রাখবে। যেমন 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন থাকবে না, কেবলমাত্র 2 আর 6 নম্বরের থাকবে। 2 নম্বর অধ্যায় থেকে আবার 6 নম্বরের প্রশ্ন থাকবে না। 3 নম্বর অধ্যায় থেকে আবার 4 নম্বরের প্রশ্ন থাকবে না। 4 নম্বর অধ্যায় থেকে 2-4 নম্বরের প্রশ্ন থাকবে না, একেবারে 6 নম্বরের প্রশ্ন থাকবে। এবং তোমাদের যেটা 5 নম্বর এবং 6 নম্বর অধ্যায় আছে, তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর এবং 6 নম্বর অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন থাকবে না, কেবলমাত্র 3টে অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন থাকছে। 1 নম্বর অধ্যায়, তোমাদের 3 নম্বর অধ্যায় এবং 4 নম্বর অধ্যায়, এই 3টে অধ্যায় থেকেই 6 নম্বরের প্রশ্ন থাকছে। এবার তোমরা সাজেশনটা দেখে নাও এবং কোন অধ্যায় থেকে কত ভালো করে পড়বে তাহলে বুঝতে পারবে। আরেকটা বিষয় এখানে হিসাব করে দিই তোমাদের, দেখো 3টে অধ্যায় থেকে তোমাদের কি হচ্ছে, 3টে অধ্যায় থেকে তোমাদের আসছে কি 6 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, 3টে অধ্যায় থেকে আসছে। এবার এখানে বলি, যে কোনো দুটো অধ্যায় যদি ভালো করে করো, ঠিক আছে, যে কোনো দুটো অধ্যায়, অর্থাৎ সেটা 1 নম্বর অধ্যায় হোক বা তোমার 3 নম্বর অধ্যায় বা 4 নম্বর অধ্যায়, যে কোনো দুটো অধ্যায় ভালো করে আমি তোমাদের করতে বলছি 6 নম্বরের জন্য। যে কোনো দুটো অধ্যায় ভালো করে 6 নম্বরের জন্য করলে তুমি কিন্তু 6 নম্বরের তিন মানে 6 নম্বরের 3টে প্রশ্নের উত্তর কিন্তু লিখে আসতে পারবে। ঠিক আছে, তারপর আরেকটা দেখো, এখানে দেখো 3টে অধ্যায় থেকে তোমাদের কিন্তু 4 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে। এখানেও দুটো অধ্যায় ভালো করে করলে কিন্তু 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার সবকটাই লিখে আসতে পারবে। চলো এবার সাজেশনটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো, 6 নম্বরের প্রশ্ন যে অধ্যায়গুলো থেকে করতে হবে, 6 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে করতে হবে। প্রথম অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন আছে এখানে দেওয়া, তবে কোনগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই আমি বলে দেবো। যেমন 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎস, এটা 6 নম্বরের জন্য করবে। তারপরে এখান থেকে যেটা 6 নম্বরের জন্য করবে, দেখো এখান থেকে যেটা করবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। তাহলে এখানে আমি কি বললাম, তোমাদের প্রশ্ন অনেক আছে, প্রশ্ন আমি তোমাদের দুটো করতে বললাম। এক বললাম যে আইনের সংজ্ঞা, আইনের উৎসগুলি আলোচনা করো, আরেকটা বললাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই দুটো প্রশ্ন যদি এখান থেকে ভালো করে নাও, তাহলে একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। ঠিক আছে, তা দুটো প্রশ্ন এখান থেকে বললাম, প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন বললাম। ঠিক আছে, বেশি প্রশ্ন তোমাদের বলবো না, পরীক্ষার সময় জানি তোমরা বেশি পড়তে পারবে না। এবার 3 নম্বর অধ্যায় দেখো, 3 নম্বর অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন তোমাদের যেগুলো করতে হবে, গণতন্ত্রের সংজ্ঞা, গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং কর্তৃত্ববাদের সংজ্ঞা, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, দুটো প্রশ্ন দেখে যাও। আর এখানে যদি বলো কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এই যে গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবারে 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন থাকে, তো 4 নম্বর অধ্যায় থেকে পড়বে গান্ধীর সত্যাগ্রহ সম্পর্কে ধারণা, এটা ভালো করে তোমাদের করতে হবে। আর এই চ্যাপ্টারটা একটু ঝামেলা আছে, ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারটা তো বেশি তোমাদের পড়তে হবে। দেখো, বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার, সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা, আর মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণা। এখানে তোমাদের বলবো এই বিবেকানন্দটা ভালো করে করো। ঠিক আছে, এখানে বিবেকানন্দ ভালো করে করো, পারলে যারা পারবে 4টে দেখে যাও, তবে যারা কিছুই পারবে না ভাবছো, তোমরা এখানে বিবেকানন্দ করো,
নম্বরের জন্য সুভাষচন্দ্র করো, এই দুটো প্রশ্ন হলো এখানে। আর আগের দেখো, আগে গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য, তিনটে হলো, ঠিক আছে, তিনটে প্রশ্ন হয়ে গেল। এবং তোমাদের তারপরে এখানে দুটো আমি বলেছি প্রথম দিকে দুটো, এই আইনের উৎস আর হচ্ছে আইনের উৎস, আইনের সংজ্ঞা আর ক্ষমতার স্বাতন্ত্র্যকরণ, এই 5টা প্রশ্ন করো। আশা করি এর মধ্যে থেকে 3টে তোমাদের কমন চলে আসবে, ঠিক আছে। এবারে 4 নম্বরের প্রশ্ন কি করবে দেখে নাও। 4 নম্বরের প্রশ্ন 2 নম্বর অধ্যায় থেকে আসে, জাতীয় জনসমাজের উপাদানগুলি লেখো। এটা ভালো প্রশ্ন, এটা করতে হবে, জাতীয় জনসমাজের উপাদান। এবারে এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা, খুব ভালো করে করবে, ঠিক আছে। এটা জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, খুব ভালো করে করতে হবে এটা। আর জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিপক্ষে যুক্তি, খুব ভালো করে এই প্রশ্নটাও তোমাদের দেখতে হবে। আর জাতীয়তাবাদের পক্ষে বিপক্ষে যুক্তিটা দেখলে ভালো হয়, তবে এই 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, জাতির সংজ্ঞাটা একটু দেখে রাখবে, ঠিক আছে। 5 নম্বর অধ্যায় থেকে দেখো, 5 নম্বর অধ্যায় থেকে এখান থেকে যেগুলো করবে দেখো, আমি একদম তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেগুলোই বলবো। দেখো এখানে নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য, এটা একটু ভালো করে দেখে যাও। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আছে তোমাদের বলছি, মৌলিক, দেখো এখানে মৌলিক অধিকার, তো এখানে মৌলিক অধিকারগুলি, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো, এটা ভালো করে দেখো, ঠিক আছে। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো, যে 6টা মৌলিক অধিকার আছে সেই 6টা মৌলিক অধিকার আলোচনা করো। এখানে নাগরিকদের মৌলিক কর্তব্য, এটা একটু ভালো করে দেখবে। তো এটা খুব ভালো করে, 11টা যে মৌলিক কর্তব্য আছে না, এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এটা আসার সম্ভাবনা। এখানে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার দিয়েছি, এই দুটো ভালো করে একটু দেখবে। এই 3টে প্রশ্ন এখানে ভালো করে দেখো, ঠিক আছে। এখানে 3টে প্রশ্ন ভালো করে দেখে যাও তোমরা, আর এই হচ্ছে টোটাল সাজেশন, বাকিগুলো দেখতে পারো। আর এখানে 6 নম্বর অধ্যায় থেকে যেটা দেখতে হবে তোমাদের, এই 4 নম্বরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারতে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা গ্রহণের কারণ, এটা খুব ভালো করে দেখবে। আর নির্বাচন কমিশনের গঠন, নির্বাচন কমিশনের কার্যাবলী, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে। আর পরীক্ষা দিয়ে নাও, তারপরে তোমাদের 3rd সেমিস্টারের আমি সিলেবাস আরে আলোচনা করব, তোমরা চ্যানেলে যুক্ত থাকো, সঙ্গে থাকো। 3rd সেমিস্টারের সিলেবাস, প্রশ্ন উত্তর আলোচনা করব পরে।